স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে বরিশাল বিভাগের খবর, সাথে আছে আমি শায়লা রহমান ইমা। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত সড়ক পোর্ট রোড। লোহা লক্কর যন্ত্রপাতি থেকে শুরু করে মাছ তরকারি সহ বিভিন্ন পণ্যের আড়ত সেখানে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দে ভরা সড়কটি পার করতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম একটি সড়ক হচ্ছে নগরীর পোর্ট রোড সড়কটি। এই সড়কের পাশেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেশ কয়েকটি বড় বড় বাজার। যেহেতু এটি বরিশালের বিআইডব্লিউটি এর লঞ্চঘাট সংলগ্ন এলাকা, বন্দর এলাকা এবং এখান থেকে বিভিন্ন স্থানে পণ্য ওঠানামা করে, যার ফলে এটি একটি বন্দর এলাকা এবং এই জন্য এই রাস্তাটির নামও পোর্ট রোড, অর্থাৎ বন্দর থেকে পোর্ট এবং সেই পোর্ট থেকে পোর্ট রোড। কিন্তু এই সড়কটির বছরের বেশিরভাগ সময় এরকম ভাঙা চূড়া এবড়ো খেবড়ো অবস্থায় থাকে, যার ফলে এই সড়কের যারা যাতায়াতকারী তাদেরকে পোহাতে হয় চরম দুর্ভোগ এবং এর পাশের যারা বাসিন্দা বিশেষ করে ব্যবসায়ী তাদেরকে এই দুর্ভোগের শিকার হতে হয়। এই বিষয়ে এখানে যারা চলাচল করে, যারা এই সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ী, তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা যেটি বলছে যে দিনের পর দিন এইভাবে ভাঙাচোরা অবস্থায় থাকায় তাদেরকে দুর্বিষহভাবে এখান থেকে যাতায়াত করতে হচ্ছে। প্রতিদিন বেশ কয়েকটি করে, দুটি তিনটি করে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে অটোরিকশা যেগুলো বা রিক্সা যেগুলো প্যাডেল চালিত বা ব্যাটারি চালিত, এইসব রিক্সা এবং অটোরিকশা, হলুদ অটোরিকশা যেগুলো, সেগুলো প্রায় প্রতিদিনই দুই তিনটা এই খানাখন্দে পড়ে উল্টে পড়ছে, যার ফলে আহত হচ্ছে মানুষ। এইটা যদি একটা সিটি কর্পোরেশন হয় তাই মানুষ চলাবার দেয়। ওই একটু আগে এক মহিলা ওখানে পড়ে গেছে, একসে কাদা মাইকে গেছে, যেমন ব্যথা বাজে তেমন লজ্জার ব্যাপার। গাড়ি পাল্টি খায়, অটো গাড়ি চিত্তরাইয়ে পরে মাল লইয়ে যাইতে পারে না, যাওয়া লাগে ঘুরে। সরকার থাকতেও আসলে এইরকম, আর বেসরকার আছে এমন একই রকম আছে। কাইতো ঠালা গানে উঠে পড়িয়া এক লোকের পাও ভাঙ্গিয়া ঘুরি ঘুরি এককালে 2-3 বাজ হয়ে গেছে। এখানে বেশি প্রতিদিনই 2-3টে অটো পড়ে যায়। বৃষ্টি হলে একেবারে কাদা হয়ে যায়। ওখানে যে কাদাগুলো হয়, মনে করেন এই যে অটো যায়, অটো গেলে পড়ে যায়, অনেক মহিলার হাত ভাঙে, দেখা চোখে হাত ভাঙছে। অর্থাৎ এই রাস্তায় চলাচল করা শুধু দুর্ভোগ বা দুর্যোগেরই নয়, আহত হওয়ার সংখ্যাও থাকে, বেশ কয়েকজন আহতও হয়েছে। তো এই অবস্থায় তাদেরকে যে দিনপাত করতে হচ্ছে, এখান থেকে যাতায়াত করতে হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু তারা বেসামাল অবস্থায় পড়েছে। তাদেরকে এখান থেকে যাতায়াত করতে খুবই দুর্যোগ পোহাতে হচ্ছে। এই রাস্তার পাশে ময়লা আবর্জনা পড়ে রয়েছে। এখানে পাশে সরকারি বেশ কয়েকটি দপ্তর হওয়ার পরও এখানে ময়লা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের উপরে সড়ক আটকে ব্যবসায়ীরা বসে রয়েছেন, ভাসমান ব্যবসায়ীরা, যার ফলে চওড়া যে সড়কটি সেই সড়কটি কিন্তু অনেকটাই সরু হয়ে রয়েছে। এছাড়া পোর্ট রোডের যে মাছের আড়ত রয়েছে সেখানে অসংখ্য মাছের জন্য ট্রাক আসে, আরও পণ্যবাহী ট্রাক আসে, সেই ট্রাকগুলো পার্কিং করে রাখা হয়, যার ফলেও রাস্তাটি কিন্তু সরু হয়ে যায়। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই সড়কটি একদিকে খানাখন্দ, একদিকে ময়লা আবর্জনা, আর একদিকে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা। এর ফলে এই রাস্তাটির যেমন গুরুত্বপূর্ণ রাস্তাটি যেমন সরু হয়ে দুর্ভোগের শিকার হচ্ছে, তেমনি খানাখন্দের জন্য দুর্ভোগের শিকার হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষজন যারা রয়েছেন তারা এর যে কর্তৃপক্ষ রয়েছে তার সুদৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে বিষয়টি হচ্ছে যে সিটি কর্পোরেশনের মধ্যে এই রাস্তাটি হলেও এই রাস্তাটির মালিকানা রয়েছে বিআইডব্লিউটি এর অভ্যন্তরে, যার ফলে সড়কটি মেরামতের জন্য সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিতে পারে না, আবার বিআইডব্লিউটিও সঠিকভাবে উদ্যোগ নেয় না। এটি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন এই দুই পক্ষ কে কোন মালিকানা সেটা তারা মানতে নারাজ। তাদের দাবি হচ্ছে যেভাবে হোক, যারাই হোক, কেউ না কেউ এই সড়কের কর্তৃপক্ষ রয়েছে তারা যেন সড়কটি দ্রুত মেরামতের জন্য উদ্যোগ নেন। আমরা এসব বিষয়ে কথা বলেছি বিআইডব্লিউটি এর যে বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথে। তিনি বলেছেন যে আসলে এই রাস্তাটি বিআইডব্লিউটি এর অধীন, কিন্তু রাস্তাগুলো যেহেতু তৈরি করে দেয় গণপূর্ত, তারা এই বিষয়ে গণপূর্তকে জানিয়েছে এবং এরপরে সেই মোতাবেক টেন্ডার আহ্বান হবে এবং দ্রুত কাজ শুরু করার জন্য তারা তাগাদা দিয়েছেন।
এখন দেখা যাক সেই তাগাদার ফলে কতদিনে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়। মূলত বিআইডব্লিউটি এর তারা যে নির্মাণ কাজ করবেন সেই নির্মাণ কাজটিও যেন ভালো হয়, সঠিক হয় এবং বলা যায় যে এই নির্মাণ কাজ যেন টেকসই হয়, দুদিন পরপরই যেন ভেঙে না যায়। এই রকম অবস্থায় যেন পুনর্বার আবার দুর্ভোগের শিকার মানুষের না হতে হয়, সেই দাবি এখানকার যারা দুর্ভোগের শিকার মানুষ বা প্রতিদিন যাতায়াত করার যেসব মানুষ তারা সেই দাবিটি করেছে। তারা যেন সারা বছর এই রাস্তা দিয়ে নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে। এই ছিল বরিশালের পোর্ট রোড নগরী থেকে পোর্ট রোড সড়কের চালচিত্রের বর্তমান পরিস্থিতি। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। মামলাসহ নানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগেও যান চলাচলের উপযোগী হয়ে ওঠেনি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, যে কারণে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে কুয়াকাটা। মামলাসহ নানা জটিলতায় কিন্তু আসলে দীর্ঘ এক যুগেও কিন্তু সংস্কার হয়নি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাখিমারা থেকে কুয়াকাটা পর্যন্ত 11 কিলোমিটার সড়ক। ফলে দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দাসহ কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশেই যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বেহাল অবস্থা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই সড়কে কোনো সংস্কার না হওয়ায় কিন্তু আসলে সড়কের যান চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে পর্যটকের কাছে আকর্ষণ হারাচ্ছে কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটা। যেহেতু এটা পর্যটন এরিয়া, কুয়াকাটা হইল এখন সারা বাংলাদেশের মধ্যে একটা স্পট। মানুষ কুয়াকাটায় আসে, কিন্তু কলাপাড়ার পরে এখানে আসলে মানুষের সেই আবেগ অনুভূতি কিছু থাকে না। আমরা যারা মূলত ঘুরতে আসি আসলে আনন্দ করার জন্য এখানে আসা হয়, তো এই রাস্তা ভাঙা রাস্তায় যাতায়াতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, আনন্দটাই নিরসিত হয়ে যাচ্ছে। তা আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটা সংস্কার করুক। অতি বৃষ্টিতে বর্তমানে এই সড়কটিতে আবারও বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা ভাই এ অবস্থা খারাপ, রাস্তা যদি ভালো মানুষ ওড়ে হ্যাঁ খেসা তো দুটো ভেঙে ব্যাগ ছড়ে যে গাড়ি এই যে একটা মালও যাইতেছি, আমি কি কষ্ট করে যাইতেছি, এক আল্লাহ জানে আর যে চালাহে জানে। রাস্তায় গাড়ি চালানো সম্ভব না, গাড়ির যাত্রী উল্টে পাল্টে যায়, গাড়ি উল্টে পাল্টে যায়, গাড়ি চালানো ভারী ঝামেলা। 2009 সালে 20 কোটি টাকা ব্যয় পটুয়াখালী কলাপাড়া উপজেলা থেকে কুয়াকাটা পর্যন্ত 22 কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। শুরু থেকেই কাজের মান ও বিল প্রদান নিয়ে তৈরি হয় জটিলতা। ওই সময় ঠিকাদারকে 12 কোটি টাকা পরিশোধ করলেও ঠিকাদারের 8 কোটি টাকা আটকে দেয় সড়ক ও জনপথ বিভাগ। আর সে জটিলতা নিরসনে জেলা জজ আদালত থেকে তা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নতুন করে সড়কটি আর নির্মাণ কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত 11 কিলোমিটার সড়কে ইট পাথর দিয়ে রুটিন মেরামত করলেও সম্প্রতি সময় বৃষ্টির কারণে সড়কটিতে আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চালাইতে খুব কষ্ট হইতেছে, গাড়ি এখান দিয়ে ভাঙে ওখান দিয়ে ভাঙে, এতে গাড়ি নিয়ে চালানো যাচ্ছে না। আমরা রাস্তাটা ক্লিয়ার হইলেই আমার ভালো হয়। অবস্থা তো আমাকে অনেক কষ্ট হয় রাস্তায় গাড়ি চালাইতে, এবং দেখা গেছে মাঝে মাঝে পল্লিও খায় গাড়ি। এরপর আমাকে সারাদিন পরিশ্রম লাগে চালাইতে। যাই এই হিন্দে পাখিমেরা যাইতে অন্তপক্ষে পাখিমেরা দিয়ে মহিপুর যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। গাড়ি সবই ভাঙে, মনে করেন স্প্রিং ভাঙে, বেয়ারিং ভাঙে। আমাকে যে কষ্ট, আমাকে সারাদিন গাড়ি চালাইলে রাত্রে শুইলে আর কোনো উঠায় না, এই অবস্থা। রাস্তার কথা আর কি কম বুঝে আমাকে তো অবস্থায় আমার মনে করেন 5,000 টাকা কিস্তি সপ্তাহে, আমার এই চালাই চলতেই হয়, যেভাবে চলি ভাঙ্গে আবার সারি, ভাঙ্গে আবার সারি, প্রতিদিনই গ্যারেজে ঢুকতে হয়, এই অবস্থায় আছে। এ পথে চলতে গিয়ে পর্যটক সহ গাড়ির যাত্রীদের প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করে চলতে হয়, যা পর্যটকদের কুয়াকাটা আসার আগ্রহ হারিয়ে ফেলছে। দ্রুত সড়ক সংস্কারটির দাবি কুয়াকাটায় ভ্রমণ পিপাসু পর্যটক ও স্থানীয় জনগণের। তবে কথা বলেছিলাম পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে সম্প্রতি উচ্চ আদালতে সড়ক সংস্কারের নিষেধাজ্ঞার আদেশ তুলে নেওয়ার সড়কটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সড়ক সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটার পাখিমারা থেকে সর্বশেষ। নেই কোনো যাত্রী ছাউনি ও ঘাটলা, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঝালকাঠি পৌরসভার 7টি খেয়াঘাটের চলাচলকারী হাজারো যাত্রী। তাদের দুর্ভোগেরই গল্প শোনাচ্ছেন রতন আচার্য।
ঝালকাঠি শহরে 7টি খেয়াঘাট রয়েছে। এর মধ্যে পুরাতন কলেজ খেয়াঘাট, পৌরসভার খেয়াঘাট, পালবাড়ির খেয়াঘাট, লঞ্চঘাটের খেয়াঘাট সহ 7টি খেয়াঘাট রয়েছে, কিন্তু একটিতেও যাত্রী ছাউনি এবং ঘাটলা নেই। এই যাত্রী ছাউনি এবং ঘাটলা না থাকার কারণে এখান থেকে হাজার হাজার যাত্রী যে পারাপার করেন প্রতিদিন, তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন এখান থেকে প্রায় 5,000 যাত্রী যাতায়াত করেন। সাধারণ যাত্রীরা বলছেন যে প্রচণ্ড রৌদ্র অথবা বৃষ্টির মধ্যে তারা একটু আশ্রয় নেয়ার মতো কিন্তু আসলে কোথাও কোনো জায়গা নেই। এই যে খেয়াঘাটের পাশে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানে যদি যাত্রীরা একটু আশ্রয় নেন, তখনও কিন্তু দোকানদাররা দোকান থেকে বের করে দেন অথবা খারাপ ব্যবহার করেন। দোকানদারের ভাষ্য হয়েছে যে আসলে বেশি লোকজন সেই দোকানে থাকলে তাদের যে কাস্টমার তারা ঢুকে না, সে কারণে কিন্তু তারা আসলে যারা বৃষ্টির সময় বা রোদ্রের সময় আশ্রয় নিতে যায়, তারা কিন্তু আসলে তাদের বের করে দেয়। আমাদের ঝালকাঠিতে 7টি খেয়াঘাট পারাপারের জন্য কোনো জায়গায় একটা যাত্রী ছাউনি নাই, টলঘর নাই। যাত্রীরা যে রোদ্দুরে দাঁড়াইবে বা বৃষ্টিতে দাঁড়াইবে, এরকম কোনো খেয়াঘাট ঝালকাঠিতে নাই। বৃষ্টি দুর্যোগ হয় তো মানুষগুলো ভিজে, প্রচুর পরিমাণে ভিজে, এই এখানে দাঁড়ায়, এই ওখানে দাঁড়ায়। তো ব্যাপার হচ্ছে কি, এই যে বিভিন্ন পারাপারের জায়গা, অনেকগুলো জায়গা আছে, আমি আপনাকে মানে হাতে গুনে তো 5-7টার উপরে। তো এখানে কোনো যাত্রী ছাউনি নেই। তো দেশ পরিবর্তন হচ্ছে, সব কিছুই পরিবর্তন হচ্ছে, তো এটা কেন পরিবর্তন হবে না? তো আসলেই আমি কর্তৃপক্ষের কাছে বলতেছি যে এখানে ছোট পরিসরে হলেও কিছুটা যাত্রী শ্রেণী দেওয়া দরকার। কোনো খেয়ায় যাত্রী শ্রেণী নেই এবং যাত্রীরা দুর্ভোগে আছে। বৃষ্টি নামলে একটু বাজারঘাট নিয়ে বা বাচ্চা কাচ্চাকে নিয়ে ভিজে পুড়ে যায়, তাদের খুব অসুবিধা হয়। আমরা সরকারের কাছে আবেদন করি যেন আমাদের খেয়াঘাটে যাত্রী শ্রেণী দিয়ে মানুষজন একটু আশ্রয় নিতে পারে। বৃষ্টি আসলে মানুষজন দিশেরা এদিক ওদিক ছোটে, এখানে একটি যাত্রী ছাউনির এমার্জেন্সি দরকার। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন নদী ভাঙছে, একটি আমাদের ঘাটলার দরকার, যে ঘাটলা থেকে দৈনিক হাজার হাজার জনগণ এখানে পারাপার হতে পারে। পৌর কর্তৃপক্ষ বলছেন যে এখান থেকে এই যে খেয়াঘাটগুলো রয়েছে, সেই খেয়াঘাটগুলোর প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হয়ে আসলেই এই খেয়াঘাটে যাত্রী ছাউনি এবং ঘাটলা দেয়া হবে। কেউ কেউ অভিযোগ করে বলছেন যাত্রীরা যে ঘাটলা না থাকার কারণে কেউ কেউ দুর্ঘটনার শিকারও কিন্তু আসলে এখানে হয়েছে। এখন রাস্তা কিছুটা হয়েছে, কিন্তু এই ঘাটের কারণে দুর্ভোগ, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কোনো একটা পড়া এই হাতে পায়ে ব্যথা পাইছি। যদি এই ঘাটটা একটু সিঁড়ি হতো ভালো করে, হয়তো লোক যে চলাফেরা সুন্দরভাবে চলতে ফিরতে পারতো। আমরা কিন্তু বিরুদ্ধ লোক অনেকে আসে, আচ্ছা পড়ে কেন ব্যথা পায়, কেন গরিব কাঙ্গাল দুস্থ, সেবারও পয়সা থাকে না। আমরা কলেজ খাবারের নিয়মিত যাত্রী। এখানে আমরা একটু বৃষ্টি আসলে যে দাঁড়াবো, এরকম কোনো যাত্রী ছাউনি নাই। বাচ্চারা বই খাতা নিয়ে স্কুলে যেতে পারে না, ভিজে যায়। হ্যাঁ, এবং একটা গাডলার খুবই দরকার, সেটা বাস্তবে দেখতে পাচ্ছেন। একটা গাডলা দিছিল, সেটা নদীতে নামিয়ে গেছে। এখন আমাদের একটা গাডলা এবং যাত্রী ছাউনি হলে আমাদের খুবই ভালো হয়। এই খেয়াঘাটগুলো থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে। এই যে নৌকার মাঝি যারা রয়েছেন, এই ট্রলারের মাঝি যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এখান থেকে যখন যাত্রীরা পারাপার হওয়ার জন্য আসেন এবং ওই ট্রলারের জন্য যখন যাত্রীরা অপেক্ষা করেন ছোট ছোট বাচ্চা নিয়ে রোদের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে, তখন কিন্তু আসলে এই মাঝিরা বলছেন যে তাদের আসলে কিছু করার থাকে না, যে তাদের দুর্ভোগ দেখে তাই কিন্তু আসলে এখানের যারা কর্তৃপক্ষ রয়েছেন, এই যে পৌর কর্তৃপক্ষ সহ যেসব কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছে কিন্তু এই খেয়াঘাটের যে ট্রলারের মাঝিরা রয়েছেন, সেই মাঝি এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন, তারা কিন্তু সরকারের কাছে আবেদন করেছেন এবং সবিনয়ে অনুরোধও করেছেন যে অতি শীঘ্রই যেন এইসব খেয়াঘাটগুলোয় যাত্রী ছাউনি অথবা যে ঘাটলাগুলো আছে, সেই ঘাটলাগুলো যেন অতি শীঘ্রই দেওয়া হয়। তো ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নানা সমস্যায় জর্জরিত দ্বীপ জেলা ভোলার একমাত্র নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। সময়ের সাথে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু বাড়েনি শিক্ষক, বাড়েনি প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা, যা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এক রুমে থাকার কথা 2 জনের, কিন্তু সেখানে থাকছেন 8 থেকে 10 জন। বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু সেই অনুপাতে বাড়েনি আবাসন ব্যবস্থা। সিট সংকটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া বাসায়।
এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। এমন নানা সমস্যায় জর্জরিত দ্বীপ জেলা ভোলার একমাত্র নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি তাদের। আমরা ভর্তির সাথে সাথে হোস্টেলে সিট পাওয়া, কিন্তু আমরা সেটি পাচ্ছি না, কারণ আমাদের কলেজে হোস্টেলে সিটের স্বল্পতা আছে। আমাদের এখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, আমরা বাইরে থাকি, আমাদের দূরে থেকে এসে ক্লাস করতে হয়। সকালে আমরা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড হতে পারি না। এক সিটে 2 জন করে থাকা, গর্বের সমস্যা, তারপরে হচ্ছে পড়াশোনা, পড়ার টেবিলে 2 জন করে বসে পড়া যায় না। সাথে আমাদের ক্লাসরুম এবং আমাদের শিক্ষক মণ্ডলীর সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে আমরা আরও পর্যাপ্ত শিক্ষা এবং থাকার ব্যবস্থা সব কিছুতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি আলাদা 2টি ব্যাচের জন্য 6টি রুমের বদলে রয়েছে মাত্র 3টি। এতে শিক্ষার্থীদের লাইব্রেরি ও কনফারেন্স রুমে ক্লাস করতে হয়। ব্যবহারিক ক্লাসের জন্য 7টি ল্যাবরুম থাকার কথা থাকলেও আছে মাত্র 1টি। এছাড়া শিক্ষক সংকট তো আছেই। প্র্যাকটিক্যাল বেসড একটা প্রফেশন, কিন্তু আমাদের যে ল্যাবের কন্ডিশন, এখানে আমরা সবাই মিলে সেশন কমপ্লিট করতে পারি না, যার জন্য আমাদের দেখা যায় আমরা যে কম্পিটেন্ট হব, ফিউচারে স্কিলড হব, প্রফেশনাল গ্যাদার করব, এগুলোর জন্য আমরা পিছিয়ে পড়ে যাব। নার্সিং একটা হাতে কলমে শিক্ষা। আমরা যে থিওরিগুলো অর্জন করি, সেই থিওরিগুলো আমরা যে প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা রোগীদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সেবা দিতে পারবো না। আমরা তাহলে পরবর্তীতে ভালো নার্স হিসেবেও নিজেদেরকে তৈরি করতে পারবো না। আমরা এখানে 300 জন শিক্ষার্থী আছি, কিন্তু তার প্রেক্ষাপটে মাত্র আমাদের 2 জন শিক্ষক থাকার কারণে আমরা পর্যাপ্ত শিক্ষক পাচ্ছি না, এবং আমাদের ক্লাসরুমের খুবই অভাব। সমস্যা ও সংকটের কথা অকপটে স্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। সমস্যা নিরসনে মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা। আমরা এখানে কারিকুলামের উল্লেখ থাকলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, তার কারণ ছাত্রছাত্রীদের আমরা যথাসময়ে ফিল্ড প্র্যাকটিস, শুধুমাত্র ক্লিনিক্যাল প্র্যাকটিসই আমরা নিতে পারছি। যেমন কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফারি কিছু সাবজেক্ট এই রিলেটেড তাদের মাঠে বা ফিল্ডে নেওয়ার প্রয়োজন, সেটা আমরা নিতে পারছি না। তারপরে একাডেমিক যদি কথায় আসি, একজন ক্লাসে 20 জন স্টুডেন্ট বসবে, সেখানে আমরা প্রায় 50 জন স্টুডেন্ট ক্লাসে তারা বসে ক্লাস নিচ্ছে। ক্লাস হোস্টেলের কথাই যদি বলি, যে একটা রুমে 2 জন করে থাকবে, সেখানে তারা 8 জন স্টুডেন্ট অবস্থান করতেছে। বিশেষ করে আবাসন সমস্যা স্টুডেন্টদের এবং তাদের যে মানসম্মত যে ক্লাসরুম সেটা নাই, বসার মতো ক্যাপাসিটি কম, ল্যাব সমস্যা আছে, এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিচারদের সমস্যা। টিচার একেবারেই কম, সেই 2 জন টিচার সেই 1980 সালে আছে, এখনও আছে, এবং এই সমস্যাগুলো আমরা বেশি অসুবিধা মনে করতেছি। 1980 সালে 30 শিক্ষার্থীর জন্য আবাসিক সুবিধা নিয়ে যাত্রা শুরু হয় ভোলার একমাত্র নার্সিং কলেজটির। বর্তমানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নতুন কোর্সে 25 জন করে 75 জন ভর্তি হয়েছেন, আর নার্সিং ইনস্টিটিউটে আলাদা 2টি ব্যাচে 300 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রসনাবিলাসে আর আগের মতো বাঙালির পাতে উঠছে না জাতীয় মাছ ইলিশ। কেন এত দাম? ভোক্তার মনে এই যে প্রশ্ন, এই প্রশ্নের সদুত্তর কিন্তু কেউ দিতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন চোরাই পথে ইলিশ পাচার হচ্ছে ভারতে। দেশে ইলিশের সবচেয়ে বড় যোগানদাতা বরিশাল অঞ্চল, অথচ এখানেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। ভরা মৌসুমেও দাম নাগালে না আসায় ক্ষুব্ধ ভোক্তারা বলছেন, জাটকা কিনতে পারলেও কেজি ওজনের ইলিশ যেন সোনার হরিণ। সার্বিক দাম বাবা বেশি, আমাদের কেনার মধ্যে না, বড় লোকের বাজার ভাই, আমার মতো মানুষের কেনার মতো। এই জন্য দেখেন ছোট মাছ কিনছি বাবা। মাছের দাম যেভাবে আমরা ভাবছি আসলে ওভাবে না, মাছের দাম একটু বেশি আছে। 1700-1800 টাকা কেজি হিসেবে কেনা লাগে, 1 কেজি মাছ 1700-1800 টাকা। সীমান্তের জেলা হয়ে এসব ইলিশ ভারতে পাচার হচ্ছে বলে অভিযোগ আড়তদারদের। এছাড়াও অভ্যন্তরীণ বাজারে নানা অনিয়মের কারণে দাম বাড়ছে বলে জানান তারা। শুধু বরিশাল থেকে না, নদী থেকেই ট্রলারে করে বিভিন্ন জায়গা দিয়া মাছ ট্রাকে করে বিভিন্ন মোকামে যায়। বিশেষ করে এই দক্ষিণাঞ্চল বাদে উপরে মনে করেন নর্থ বেঙ্গল ওইসব লাইনে এই মাছগুলো বেশি পরিমাণে শীতের সিজনে চলে যায়। এটার তো অনেক বেশি ছিল, আগের সময় ঘাটও অনেক টাকা ছিল, 4 কোটি 3 কোটি 5 কোটি টাকা, এখন তো ঘাট 1 কোটি 40 লাখ টাকা। আরও তো কমিয়েছে, কারণ তো সরকার নাই টেস্টে করা ঘাট, এখন তো কোনো টাইমে আরও কমিয়ে দিতে পারে। তবে মৎস্য অধিদপ্তরের দাবি, এখান থেকে যারা মাছ নিচ্ছে তারা স্থানীয়ভাবে বিক্রির কথা বলেই নিচ্ছে।
কিন্তু সীমান্তে নিয়ে পাচার করলে তাদের কিছু করার নেই। বাইরে পাচার হচ্ছে কিনা সেই নজরদারি আমাদের আছে, কিন্তু আসলে ওইভাবে আমরা চেক আপ করতে পারি না। কী জন্যে? এই মাছগুলো হচ্ছে ভোক্তাদের জন্য, আমাদের আভ্যন্তরীণ ভোক্তাদের কাছেই কিন্তু যাচ্ছে, সেইভাবেই কিন্তু বোঝাই হয় এবং পরিবহন হয়। এক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বরিশাল বিভাগীয় কমিশনার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। বরগুনার আমতলীতে নকল ধানের বীজ বপন করে বিপাকে পড়েছেন অন্তত অর্ধশত আমন চাষি। চারা রোপণের 15 দিনের মাথায় ধান চলে আসায় তারা শঙ্কায় রয়েছেন ফলন ঠিকঠাক হবে কিনা। চাষিদের অভিযোগ, স্থানীয় ডিলাররা তাদের সাথে প্রতারণা করেছে। মাত্র 15 দিনেই ধান চলে এসেছে লালগুটি স্বর্ণাজাতে, যে ফলন 3 মাস আগে আসার কথা না। জমিটির চাষি বরগুনার আমতলী উপজেলার গোছখালী গ্রামের বেল্লাল গাজী জানান, হাজার হাজার টাকা খরচ করে বীজ কিনে বপন করে এখন ঘরে ধান তুলতে পারবেন কিনা তা নিয়ে আছেন শঙ্কায়। এই যে ধানটা আমাগো বলছে, আমাগো সানমেয়ার ডিলার ইনুস ডিলার থেকে আনছে আমতলী, আইন আমাকে বলছে যে এই ধানটায় তোমাগো 3.5% জায়গায় 4 হেডি করে ধান পড়বে। এখন আইন আমাকে দিয়েছে, দেওয়ার পর এখন এই আমাকে ধান হয়েছে 5 কেজি করিয়া। নকল আর মেয়াদোত্তীর্ণ ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন এই এলাকার অন্তত অর্ধশত কৃষক। এখন এই ধান বাইরে গেছে, ধান বাইলে খাইবে, ধান কোনো গোষ্ঠীত কোনো হয় নাই, এবং যেটা থোড়ায় সেটা আপনার যেইলে ধান হইবে না। আমাদের খোরাক আসে এই ক্ষেত থেকে, আমরা আগামী প্রায় 7-8 মাস এই ধানের বাদ দিয়ে আমার সংসার চলে। এখন আমরা কোথায় যাব এই বীজ নিয়ে? এসব বীজ কৃষকদের কাছে বিক্রি করেছেন স্থানীয় সার ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান জেলানি স্টোরের চান মিয়া। যদিও তিনি দায় এড়িয়ে দোষ চাপান পাইকারি বীজ বিক্রেতা ইউনুস মিয়ার উপর। পাল্টা অভিযোগ করেন ইউনুস মিয়াও। ক্ষতিগ্রস্তের সমস্ত মূলই পাওয়া গেছে আমতলির ডিলার ইউজ করি, আগে পর্যন্ত কোনো ডিলারকে এভাবে অবৈধ পাওয়া যায়নি। এরা নিজেরা প্যাকেট তৈরি করে, এরাই সেলাই করে, এরাই নিজেরা মাছ ধরে, এরা কাছে গেলে সাধারণ চাষি কথা করতে পারে না। আমার কাছ থেকে কিছু বীজ নিছে, নাই এমন কোনো কথা না, কিন্তু ম্যাক্সিমাম মনে হয় অন্য দিক থেকে কিনছে। উনি কত বীজ বেচে তাও জানি না, ওনার দোকানও চিনি না, ওনাকে আমি একদিন দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের। লালগুটি স্বর্ণা জাতটাকে তারা কৃষকদের কাছে বিক্রি করছে, এবং সেটা যে আসলে আগাম জাত বা এই ধরনের কোনো মেসেজ হয়তো কৃষকের কাছে যায় না দেখি জাতটা রোপণ করানো দেরি হয়, আমাদের এই সমস্যাটা হয়েছে। তো এই বিষয়ে আমরা যে ডিলারের বিরুদ্ধে আসলে যে প্রয়োজনীয় যে আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নেব। কৃষি অফিসারের মাধ্যমে আমাদের যে উপজেলা সার ও বীজ মনিটরিং যে কমিটি, ওইটার মিটিং করে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছি, তার লাইসেন্স বাতিল হবে। হ্যাঁ, আমতলীতে অন্তত 100 একর জমিতে এসব ধান বীজ বপন করেছিলেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে আবারও হাজির হব সামনে, সাথেই থাকুন।